আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এডজিনি কর্তৃক আয়োজিত স্বপ্নচরের গল্পকথার তৃতীয় পর্বে। আপনাদের সাথে আছি আমি রইসুল ইসলাম জিয়ন, পড়াশোনা করছি মুগদা মেডিকেল কলেজে। আজকে আমাদের সাথে আছেন আমারই ব্যাচমেট, এবছর 25-26 মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় 1335তম স্থান অধিকার করা নুহা। নুহা, কি অবস্থা তোর? কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি খবর? চলতেছে আলহামদুলিল্লাহ। বাই দা ওয়ে হইতেছে, আমরা একে অপরের সাথে তুই করে কথা বলি বিকজ হইতেছে আমরা সেম মেডিকেল থেকে বিলং করি এন্ড আমরা পুরো পরিচিত, সো মেবি এটাই বেশি কমফোর্টেবল হবে, রাইট? ওকে, হ্যাঁ। সো কিছু ফর্মাল কথাবার্তা দিয়ে শুরু করি, যেটা দিয়ে শুরু না করলে একটা পডকাস্ট আসলে পরিপূর্ণতা পায় না। সেটা হচ্ছে, ধর, মানুষের তো ছোটবেলা থেকে অনেক ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি এইটা এটা হব আর সামথিং। তোর কি হইতেছে ইচ্ছা এমন ছিল যে ছোটবেলা থেকেই যে আমার ডাক্তার হইতেই হবে আর সামথিং, নাকি এটা বড় হওয়ার পর আস্তে আস্তে করে বায়োলজির প্রতি মানে ভালোবাসা জন্মানো থেকে এই জিনিসটা আসছে? তোর স্টোরিটা কেমন? অ্যাজ এ সাবজেক্ট আমার বায়োলজিটা পছন্দ না, মানে অ্যাজ এ সাবজেক্ট। কারণ হচ্ছে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ওগুলোতে আসলে বেশি ভালো লাগে সবসময়। ছোটবেলা থেকে ওগুলোতে আমার মার্কস ভালো থাকতো। কিন্তু ডাক্তার হওয়ার ইচ্ছাটা না ছোটবেলা থেকে, আমি আসলে কোনোদিন অন্য কিছু ভাবি নাই যে আমি ডাক্তার ছাড়া অন্য কিছু হইতে পারবো। আসলে ব্যাপারটা ওইরকম ছোটবেলা থেকে আর কি। একেবারে ছোটবেলা থেকে হলো প্রথমে হলো আম্মু আব্বুর ইচ্ছা যে মেয়ে ডাক্তার হবে। ওইখান থেকে কিভাবে জানি আমার মধ্যে ব্যাপারটা চলে আসে যে আমার ডাক্তারই হইতে হবে, আমি অন্য কোনো কিছু কোনোদিন ভাবি নাই। আমি ডাক্তার হব, এন্ড তখন ছোটবেলা থেকে ইনজেকশন দিয়ে যেখানে যা পাইতাম ওগুলো দিয়ে খেলতাম। ওষুধগুলো একসাথে করে রাখতাম এবং ওটাতে নাম লিখে রাখতাম কোন ওষুধ কি কাজে লাগে। তো ছোটবেলা থেকে আর কি, অনেক ছোট থেকে। তার মানে হচ্ছে গিয়ে ইটস লাইক দ্যাট, যে একটা বিখ্যাত কোট আছে, এক্স্যাক্টলি কার আমার মনে নাই, এটা এমন ছিল যে দ্য চ্যাপ্টার ইউ আর লার্নিং টুডে ইজ গোয়িং টু সেভ সামওয়ানস লাইফ টুমরো। সো মেবি ওই ইচ্ছাটার জায়গা থেকে মেবি হচ্ছে ডাক্তারিতে আসা আর সামথিং, মেডিকেল মিশন প্রেপ নেওয়ার সামথিং, আমি যতটুকু বুঝতে পারছি, রাইট? ডাক্তারি এমন একটা পেশা যেটা হয়েছে কি, আমরা অন্য যে কোনো পেশা হচ্ছে আমরা ভালো সময় তাদেরকে পাশে পাই, বাট ডাক্তারের একমাত্র যে যখন আমরা অসুস্থ থাকি, আমরা অন্য যে কোনো টাইম হোক না কেন অসুস্থ থাকলে দুনিয়ার যত কিছুই থাক না কেন তোমার অন্য কিছু ভালো লাগবে না। সো এখন তোমার খারাপ সময়টাতে একমাত্র ডাক্তাররা পাশে থাকে। এন্ড আমি যখন অসুস্থ হইতাম তখন যখন ডাক্তারদের কাছে যাইতাম তখন ওরা যখন আমাকে রিলিফ দিত, সো তখন মনে হইতো কি আমি মানুষের ওই সময়টাতে, মানুষের খারাপ সময়টাতে পাশে থাকতে চাই। সো ওইখান থেকে আর কি ডাক্তার হওয়ার ইচ্ছাটা। ওকে, গট ইট। সো অ্যাজ ফার অ্যাজ আই নো, তোর বাসা হচ্ছে গিয়ে মুগদাতেই, এন্ড তুই এখন মুগদাতেই পড়তেছস, আর মুগদার না, আশেপাশে কোথায়? বাসা বনশ্রী, মুগদার কাছে। ও, বাসা বনশ্রীতে, ওকে। সো তাইলে ছোটবেলা থেকে কি, মানে যখন থেকে মেডিকেল ভিশন টেস্ট দেওয়ার ইচ্ছা জাগছে তখন থেকে ইচ্ছা ছিল কি হইতেছে, মানে ঢাকা মেডিকেল অর মুগদা মেডিকেল অর যে কোনো একটা সরকারি মেডিকেল হইলেই হবে? না, আসলে ব্যাপারটা হয়েছে কি, আগে তো ফার্স্ট আমার বাসা সবসময় এখানে ছিল এটা না, আমার বাসা অনেকবার চেঞ্জ হয়েছে। সো ওইভাবে হিসাব করলে মানে মুগদা তো নতুন, মুগদা ইচ্ছা কখনোই ছিল না টু বি অনেস্ট। বাট ছোটবেলা থেকে তো ঢাকা মেডিকেল একটা নামই হয়ে গেছে, চিন্তা আমি ঢাকা মেডিকেল। সো একটু বড় হওয়ার পর যখন মেডিকেল গুলো চিনি তখন সরার দিই, তারপর হচ্ছে আমি একটা সময় আবার ভাবতাম কি হয়তো আমার ঢাকার মধ্যে হবে না, তখন আবার ভাবতাম হচ্ছে ঢাকার বাইরে চট্টগ্রাম সুন্দর, টাঙ্গাইল মেডিকেলটা সুন্দর, মানে যেগুলো হচ্ছে মানে মানুষ দেখছি বিভিন্ন জায়গায়। সো ওভাবে করে অনেক মেডিকেল ইচ্ছা ছিল, একদম স্পেসিফিক্যালি ঢাকা মেডিকেল হইতে হবে ওরকম না, বাট ঢাকা মেডিকেল ইচ্ছা ছিল। বাট একটা টাইমে গিয়ে যখন হচ্ছে ঢাকার বাইরে মাইগ্রেশনের মানে ঢাকার বাইরেই রেজাল্ট আসলো, সো তখন একটু শক ছিলাম কারণ কেউ আশা করেনি আমার ঢাকার বাইরে আসবে। সো তারপর আবার তখন ইচ্ছা ছিল যে হ্যাঁ মুগদায় চলে আসুক বিকজ বাসার অনেক কাছে, বাট নাও আই এম হ্যাপি কারণ আমার বাসার অনেক কাছে মুগদা, এটা আমার জন্য খুব সুবিধা। ওকে, সো তোর হচ্ছে গিয়ে মেবি ফার্স্টে চিটাগাং মেডিকেল আসছিল, তারপর ময়মনসিংহ মেডিকেল, তারপর হচ্ছে মুগদা, তিনবার মুগদা। অ্যাডমিট হওয়া। ওকে, সো অনেক হেক্টিক একটা ফেজ গেছে মানে অ্যাডমিশনের দিক থেকে, আফটার অ্যাডমিশন, মানে মেডিকেল অ্যাডমিশনের দিক থেকে। আচ্ছা, so তোর জার্নিটা আসলে কি খুব বেশি স্মুথ ছিল, যে ছোটবেলা থেকে তুই খুব টপার বা নার্ড টাইপ, যে সবসময় পড়াশোনায় হচ্ছে ভালো আর সামথিং, নাকি আপস এন্ড ডাউনস ছিল? মানে কেমন ছিল এটা, ধর একদম স্কুল লাইফ থেকে দেন কলেজ লাইফ দেন অ্যাডমিশন ফেজ এন্ড নাও তো মেডিকেল কলেজ? না, আমি একেবারে ছোট থেকে মানে প্লে নার্সারি বলি আর 1 2 3 4 যাই বলি, যদি আমি ক্লাস মাঝখানে মিস দিছি একটা, মানে এক ক্লাস উপরে উঠে গেছিলাম, সব সময় হয়তো কি তখন একবার শুধু ছোট খেলাতে যখন বাবা আমাকে হঠাৎ করে একটা ক্লাস উপরে উঠিয়ে দিছিল, সো তখন মানে আমার রেজাল্ট একটু ডাউন করছিল। এরপর আমি আবার সবসময় টপ 3-তে থাকতাম, মানে টপ 3-তে, মানে ও একটা ইয়ে ছিল, আর সবসময় 3 হইতাম কেন জানি, আর নাইলে ফার্স্ট ফার্স্ট কিংবা থার্ড, সেকেন্ড হইতাম না, সবসময় ফার্স্ট কিংবা থার্ড। আর আমি সবসময় একটা কি মানে আমার থেকে কেউ ভালো করবে এটা আমার ভালো লাগে না।
এটাকে হিংসা বলবো না কি বলবো আমি জানি না, আমার ভালো লাগে না। সো ওই সবসময় টপ করতে হবে ওরকম একটা টেন্ডেন্সি আম্মুরও, একেবারে ফার্স্ট হইলেও তখন রেজাল্ট তখন A+ নাই কেন বা ওইরকম কিছু একটা নিয়ে, মানে ওইরকম করতে করতে SSC HSC, মানে HSC তে আসার পর আবার হচ্ছে তখন তখন হয়তো বা কলেজে একেবারে টপ করতাম, টেস্টে যেমন হচ্ছে নিজের ক্লাসে সেকেন্ড ছিলাম, বা কলেজে টপ করি নাই, 35 মনে তম ছিলাম পুরো কলেজে, খুব টপার ছিলাম কলেজ লাইফে গিয়ে এমন না, বাট কাছাকাছি থাকতো, এমন না যে খুব লো লেভেলের মানে ডাউন লেভেলের স্টুডেন্ট, আমি এভারেজ স্টুডেন্ট ছিলাম, আমি খুব হাই লেভেলের জো স্টুডেন্টও না। আচ্ছা, মাঝে হইতেছে আন্টির কথা আসছিল যে আন্টি অনেকটা ইনফ্লুয়েন্স ছিল তোর হচ্ছে গিয়ে জার্নিতে। সো তোর কাছে কি মনে হয় একটা মানে চান্স প্রাপ্ত শিক্ষার্থীর কাছে তার বাবা মার ইফেক্ট কতটা হচ্ছে কাজে লাগে, মানে এটা তাদের মোটিভেশন কিংবা তাদের ইনফ্লুয়েন্স কতটা আসলে কাজে লাগে? আহ, আমার আম্মুর ব্যাপারটা যদি বলি, ছোটবেলা থেকে আম্মুর একটা ব্যাপার কি, আমি যতই পড়ি না কেন আমার আম্মু আমাকে কখনো পড়তে দেখে না, মানে আম্মুর একটা যে আমি পড়ালেখা করি না। তো একমাত্র অ্যাডমিশন সিজনে গিয়ে দেখা গেছে যে আমি না ঘুমাই না খাই, মানে দিন রাত একটা জিনিসই পড়তে হবে। সো একটা মাত্র আম্মু আমাকে বলে যে আমি অ্যাডমিশন টাইমে আম্মু আমাকে পড়তে দেখছে, কারণ এরপর বাকি সময় আমি খুব ফ্রিলি রিল্যাক্স ভাবে পড়ালেখা করতাম। সো বাট অ্যাডমিশন টাইমে একমাত্র আম্মু আমাকে পড়তে দেখছে একটা জিনিস, বাট মানে একটা জিনিস কি, রেজাল্টের দিন আমার আম্মু খুশি ছিল না, আমার বাবা খুব খুশি ছিল, বাট আমার আম্মু হচ্ছে এত পিছিয়ে আসবে কল্পনা করে নাই। সো এই জন্য আর কি আম্মু খুশি হয়নি রেজাল্টে, বাট এখন হ্যাপি অবশ্যই। বাট রেজাল্টের পর আমি যে খুশিটা মানে এক্সপেক্ট করতেছিলাম না আমি ছিলাম না আম্মু ছিল। আর ছোটবেলা থেকে কি হয়, যতই ভালো করি না কেন আম্মু আরো ভালো করতে হবে, এরকম একটা টেন্ডেন্সি আম্মুর মধ্যে থাকে। ওকে, সো আন্টি আসলে খুব বেশি হ্যাপি না থাকলে আমার কাছে যতদূর মনে হয়েছে আন্টি পড়াশোনায় খুব বেশি সাপোর্টিভ ছিল, আই গেস। হ্যাঁ, আমার অ্যাডমিশন সিজনে আমার আসলে সবকিছু না মুখস্থ বিদ্যাটা খুব কম, মানে আমি কিন্তু বুঝলে ওটা খুব অনেক লং টাইম মনে রাখতে পারি। ব্রেন ভালো কি খারাপ ওটা বলবো না, বাট আমি না মুখস্থ বিদ্যাটা নাই যে জাস্ট দিলো একটা মুখস্থ করলাম, আমি গড় বাঁধা পড়ালেখা করতে পারি না। সো আম্মু কি করতো, যখন এসে আমার আবার শুনলে মনে থাকে বেশি, তো জিকেটা খুব প্যারা দিতেছিল, কারণ জিকে তো মুখস্থ বুঝবো কি আমি এটাতে, মনে থাকতো না। তা আম্মু প্রতিদিন যেখান থেকে জিকে পারতো, তারপর জিকে আম্মু পড়াইতো, আম্মু প্রতিদিন বসে বসে আমাকে গল্প বলতো এভাবে এভাবে করে, এরপর আম্মু আমাকে জিকেটা পড়াইতো। তারপর অনুশীলনের কোয়েশ্চেন যে সলভ করতাম, বা এইচএসসির আগ দিয়েও যখন আছে আমি অনুশীলনের কোয়েশ্চেনটা এইচএসসির আগেও আমি একবার সলভ করছিলাম পুরো বই। সো তখন আমি আবার খাতা দেখলে টাইম লাগবে, সো আম্মু আবার ওগুলোতে হেল্প করতো, আমাকে খাতা দেখে দিত। বা হচ্ছে যেমন এইচএসসি তে হেল্প করছে আমাকে, সব প্র্যাকটিক্যাল আম্মু লিখে দিছে। আম্মু অলওয়েজ হেল্প করছে সাপোর্ট করছে, বাট তার সাথে আবার খুব মানে প্যারাও দিছে আর কি, সব মিলে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, হুম। সো আর কয়েকটা জিনিস হচ্ছে গিয়ে ধর তুই এক্সট্রা ইনফো বা হচ্ছে কি এক্সট্রা রাইটার বই কি হচ্ছে এডমিশন ফেজে ফার্স্ট পড়ছিস নাকি হচ্ছে আগে থেকেই পড়তি কলেজ লাইফে থাকতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার? আমি করতাম কি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে আমি দুই সময় উদ্ভাসে ছিলাম। সো উদ্ভাসের টিচাররা পড়ানোর সময় কিন্তু বলে দেয় যে, বা যে কোনো জায়গায় ক্লাস করতাম হয়তো অনলাইনে, তখন কিন্তু টিচার অনেক কিছু এক্সট্রা বলে। সো ওগুলো আমি বইয়ের কর্নারে কর্নারে লিখে রাখতাম। আমি আবার অ্যাডমিশনের আগে সেকেন্ড টাইম মানে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, তখন 24 ব্যাচের সাথে আমি অনলাইনে একটা মানে উদ্ভাসের মানে অনলাইনে ফুল কোর্সে ছিলাম। সো তখন এক্সট্রা ইনফোগুলো কর্নারে কর্নারে লিখে রাখতাম। সো ওইটা একটা করছিলাম, বাট হয়েছে কি অ্যাডমিশন টাইমে গিয়ে আমি মেইন ফোকাস দিছি, কারণ বারবারই ভাইয়া পুরা যাই যেই বলে সবাইকেই বলে, মানুষ অনেক সময় মেইন বই পড়ার জায়গায় এক্সট্রা ইনফো পড়তে গিয়ে মেইন বইয়ের ফোকাস হারায় ফেলে, আর মেইনলি ওখানে গিয়ে বাসটা খায়। সো এই জন্য আমি সবসময় ফোকাস করছি আমার মেইন বই, যতবার রিভিশন চাই মেইন বই রিভিশন দিছি। অ্যান্ড এক্সট্রা ইনফো অনেক জায়গা থেকে রিডিং পড়ছি, এক্সট্রা ইনফো যা যা বলছে যে মাস্ট লাগবে ওগুলো কর্নারে লেখা থাকতো ওগুলো পড়ছি। অ্যান্ড দাগানো বইয়ের ওভাবে করে মানে এক্সচেঞ্জ খুব যে আহামরি পড়ছি, যেমন লাস্টে তোহা ভাইয়ের কোর্সে যে ছিলাম আমি এন্ড গেমে, তখন ভাইয়া নিজের অ্যাডমিশন টাইমের দাগানো বইটা দিয়ে দিছিল। সো ওইখানে ভাইয়ার একেবারে কর্নারে চিপায় চিপায় একেবারে লাগায় লাগায় সব এক্সচেঞ্জ লেখা ছিল। অ্যান্ড আমি মনে হয় মানে এমনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতো, আমি হচ্ছে বিভিন্ন মেডিকেলের কোর্সগুলোর যে বইগুলো থাকতো ওগুলো পড়তাম, দেখতাম কিভাবে এক্সট্রা ইয়ে আছে ওগুলো দেখতাম। বাট ওই বইটা আমার খুব হেল্প করছিল, কারণ হচ্ছে বই মেইন বই রিডিং হইতেছে তার সাথে আবার কর্নারে কর্নারে সব লেখা ছিল এটাতে। সো ওই একেবারে শেষ সময় আমি কেমিস্ট্রি পুরো ভাইয়ের বইটি পড়তাম, মানে আমি তো আইপ্যাড কিনে নিছিলাম আগে। সো ওই থেকে সরাসরি আমি শুধু ভাইয়ের বইটা কেমিস্ট্রি। ফ্লেক্স। ওকে, মানে আমার কাছে হচ্ছে গিয়ে অনেক রাইটারের বই ছিল, বাট আমার কাছে মনে হইতো যে অন্য রাইটারের বই থেকে এক্সট্রা ইনফো পড়ে আমি খুব বেশি একটা মানে মজা পাইতাম না। আমি ফার্স্টে মেইন বইটা পড়তাম, ওই রাইটার থেকে আবার হচ্ছে মেইন বইতে এসে লিখে রাখতাম, লিখে রেখে দেন মেইন বই থেকে যদি দরকার হইতো চোখ পড়লে ওইটুকু মনে রাখার ট্রাই করতাম। অনেকটা এইরকম হয়েছে। সো
আমার কাছে এটাই মনে হয় যে মেইনলি ধর 30টা কোশ্চেন আসে তো অ্যাডমিশন টেস্টে, মানে মোস্ট অফ দ্য ইয়ার্সেই হচ্ছে গিয়ে অলমোস্ট 25, 26, 27টাই হচ্ছে মেইন বই থেকে আসে, মানে হাসান স্যার বা আজমল স্যার থেকে। সো খুব বেশি যে হচ্ছে গিয়ে মানে চান্স পাওয়া ম্যাটার করে এক্সট্রা ইনফোর পর, এমনটা আমার কাছে লাগে না। ইটস লাইকলি যে তোর পজিশনটা হয়তো হয়তো আগায় দিতেছে, তুই মানে উপরের দিকের মেডিকেল গুলোতে যাইতে তোরে হেল্প করতেছে তোর এক্সট্রা ইনফো গুলা। আবার অনেকে বেশি করে কি যে হচ্ছে ওই এক্সট্রা ইনফোতে ফোকাস দিতে গিয়ে মেইন বইয়ের ফোকাস হারায় ফেলে, যেটা হলো ট্রু, সবচেয়ে বড় ধাক্কা, ওইটাতেই খায়। ট্রু। আবার মানে আমরা দুইজন আবার হচ্ছে এটা ডিসকারেজ করতেছি না যে এক্সট্রা ইনফো একদমই পড়া যাবে না। অবভিয়াসলি এক্সট্রা ইনফো দরকার আছে, ভালো মেডিকেলে চান্স পাইতে গেলে এক্সট্রা ইনফো দরকার আছে অবভিয়াসলি। বাট আগে মেইন বই যদি হচ্ছে গিয়ে ফুললি কমপ্লিট থাকে তাইলেই আমার কাছে মনে হয় দেন পরবর্তী স্টেপে যাওয়া উচিত। এটা হচ্ছে তুহা ভাই হচ্ছে গিয়ে আমাদের অ্যাডমিশন ফেজের সময় ইউটিউবে হইতেছে অনেকগুলো ভিডিও দিত। ওই সময় উনি মেবি হচ্ছে ওই যে ওনার মোট 5টা লেভেলে ভাগ করা ছিল, যে উনি হচ্ছে কয়টা লেভেল পর্যন্ত যাইতে পারছিল। So অনেকটা ওই রকমই আসলে হওয়া উচিত, যে ফার্স্ট লেভেলটা যদি কমপ্লিট করতে পারি দেন সেকেন্ড লেভেলে হইতেছে গিয়ে আমার নিজেকে বুস্টেড আপ করা, দেন থার্ড লেভেল এন্ড এমনি করে চলা। ইফ আমি মেইন বইটাই পড়তে না পারি তাহলে তো ভাই কোনো দরকারই নাই আমার এক্সট্রা ইনফো পড়ার। আগে মেইন বই চান্স পাই, চান্সটা সিকিউর করি, তারপর না হয় আমি পজিশনটা উপরে উঠাবো। আর এন্ড অফ দ্য ডে সৃষ্টিকর্তা না চাইলে তো আসলে কিছু পসিবল না। ওকে, সো মেইন। এইটা কি এটা কি আসলে ম্যাটার করে যে হচ্ছে গিয়ে কত ঘন্টা আমি পড়তেছি, নাকি হচ্ছে আমার পড়া শেষ হওয়া অবধি সেটা আমার 3 ঘন্টা লাগুক বা 13 ঘন্টা লাগুক, এটা ম্যাটার করে না, তোর আমি কাছে? এডমিশনের আগে যেটা বলি, এইচএসসি টা আমি ওভাবেই পড়তাম যে আমার কতটুকু দরকার, আমার কালকে এটা পড়া আছে। আমরা সবাই কোথাও না কোথাও অনলাইনে বলি কিংবা কোন টিচারের কাছে বলি, আমরা কিন্তু কোথাও না কোথাও যুক্ত থাকি, নিজে নিজে খুব কমই কেউ পড়ে বা কলেজে। হুম, আমি সবসময় ট্রাই করতাম কি আমার নেক্সট যে একটু পড়া আছে আমি আগে ওটা ফোকাস করে ওটা শেষ করতাম, ওটা আমার যতক্ষণ লাগুক। এন্ড দেন হয়েছে এক্সট্রা টাইমে হয়তো বা আমি ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ করতাম, মানে যখন যেটা ইচ্ছা। আবার অনেক সময় ইচ্ছা না করলে এমন অনেক দিন গেছে যে আমার পড়ালেখা ওভাবে হয়নি, কারণ প্রতিদিন একেবারে হিসাব করে পড়া যায় না। কিন্তু অ্যাডমিশন টাইমে যেটা হয়েছে কি, সবসময় মনে হইতো যদি এখন একটা মিনিট লস করি তাহলে তো আমার চান্স যদি মিস হয়ে গেল, আমি যদি আমার স্বপ্নটা ধরতে না পারলাম, এত কাছে এসে যদি আমি হারিয়ে গেলাম, মানে বারবার ওগুলো মনে হইতো। তো তখন হইতো কি, মানে কোচিং থেকে আইসা সব এমনি হলে আমি ঘুমাইতাম, যদি এত সারাদিন পরে পড়ালেখা করে এসে আমি ঘুমাইতাম। বাট অ্যাডমিশন টাইমে দেখা গেছে কি আমার ঘুমও আসতো না, আমি খুব ঘুম পাগল একটা মানুষ, যে 10-12 ঘন্টা করে আমি ঘুমাই। অ্যান্ড এইচএসসির মধ্যেও আমি ঘুমাইছি, পরীক্ষার মাঝখানে যে যতটুকু ঘুম দরকার আমার ঘুম দরকার। বাট আমি অ্যাডমিশন টাইমে ঘুমও আসতো না টেনশনে, যে যদি ঘুমাইলাম তাহলে পড়া যদি না হইলো। তো তখন একেবারে দিন রাত পড়ছি যতক্ষণ পড়া পসিবল, কারণ পড়ার আসলে কখনো শেষ হয় না। আমি একটা মানে পড়তেছি, মেইন বই শেষ হয়েছে, দেন এক্সট্রা ইনফো আছে, আমার প্র্যাকটিসের হাজার হাজার সোর্স আছে। সো অফ করার ওয়ে নাই। সো অ্যাডমিশনে একেবারে 16-17 ঘন্টাও পড়ছি, অসম্ভব ইয়ে না। এটা স্ক্রিন টাইম যখন দেখতাম তখন দেখা যেত যে এতক্ষণ হয়ে গেছে। বাট অনেক সময় এমনও গেছে যে 6-7 ঘন্টা পড়ার টাইম পাইছি, কারণ আমার আবার অনেক জায়গায় পরীক্ষা দিতাম, অনেকগুলো প্ল্যাটফর্মে যুক্ত ছিলাম আমি, অবশ্য অফলাইনে যুক্ত ছিলাম, পরীক্ষা দিতাম গিয়ে। সো তখন হয়তো কি টাইম কম পাইতাম, বা টাইম যখন পাইছি সারাদিনই পড়ছি, তো এত হিসাব করি নাই। বুঝতে পারছি। আমার ক্ষেত্রে জিনিসটা কিছুটা একই রকম, কিছুটা হইতেছে একটু ভিন্ন। সেটা হচ্ছে আমি এইচএসে থাকতে খুব পড়াশোনা করতাম এরকম না, লাস্টের দিকে এসে করছি টু বি ভেরি অনেস্ট। বাট আমার একটা জিনিস হইতেছে যে আমি যদি বেশি পড়াশোনা করি আমার ঘুম বেশি আসে। অ্যাডমিশন ফেজে এসে মনে হয় আমি 10-12 ঘন্টা পড়লে 9-10 ঘন্টা ঘুমাইতাম, আর বাকি টাইমটা হয়তো কোনোদিন বাইরে যাইতো, ব্যাচ বা এক্সাম থাকলে সেটা যাইতো, আর না থাকলে তো ওই দিনটাই হইতেছে আর একটু পড়া বেশি হইতো। তো আমার কাছে মনে হয় যে ইফ আমার মতো কেস কারো থাকে যে মানে পড়তে পড়তে খুব করে ঝিম ধরতেছে বা কিছু হইতেছে, প্লিজ ওই জায়গাটায় পড়াশোনা স্টপ করো, একটা পাওয়ার ন্যাপ নাও 30 মিনিটের। আমার কাছে মনে হয় এটা অনেক বেশি হেল্প করে। সো ইফ আমার মতো এরকম প্রবলেম কারো থাকে তাইলে পাওয়ার ন্যাপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি খাইতে অনেক পছন্দ করি, সো আমি অ্যাডমিশন ফেজে প্রচুর খাওয়া দাওয়া করতাম, প্রচুর। আমি মনে হয় মানে আমার অ্যাক্সেসরিজ এর থেকে বেশি টাকা পয়সা বাপ মার খরচ করছে একসাথে ফেজে হচ্ছে খাওয়ার পিছনে। মানে আমার ক্ষুধা লাগলে খাইতাম, কারণ পেট ঠান্ডা থাকলে পুরো দুনিয়া ঠান্ডা ভাই। আমি তখন পড়তেও পারতেছি ভালো মতো, আমি সবকিছুই করতে পারতেছি। সো পাওয়ার ন্যাপ আর খাওয়া দাওয়া এই দুইটা লিস্ট আমার কাছে মনে হয় যে অনেক বেশি প্রোডাক্টিভ ওয়েতে পড়াশোনা করতে হেল্প করে, আমার কাছে যেটা মনে হয়েছে। ওকে, সো প্রত্যেকটা পডকাস্টে আমি মানে মেইনলি দুইটা জিনিস নিয়ে কথা বলা ট্রাই করতেছি স্বপ্নচয় গল্প কথায়। সেটা হচ্ছে গিয়ে নাম্বার ওয়ান, কিছু কিছু মানে স্টুডেন্ট যারা হইতেছে মনে করে, মেইনলি জুনিয়রদের উদ্দেশ্যে হইতেছে আমাদের এই কথাগুলো বলা উচিত, যে ওরা মেডিকেল অ্যাডমিশন টেস্টে মনে করে হচ্ছে ডু অর ডাই। মানে ও অ্যাডমিশন টেস্টে চান্স পাইছে, তার মানে ও লাইফে শাইন করছে, চান্স পায় নাই মানে ওর লাইফের এন্ড এখানে। এইটা তো ভাই কখনো ফিজিবল কিছু না। লাইফের এন্ড তো হইতেছে একটা অ্যাডমিশন হইতেছে কখনো ঠিক করে দিতে পারে না। অবভিয়াসলি মানে সৃষ্টিকর্তা যদি না চায় একটা পেশায় আমরা অবভিয়াসলি কখনো আসতে পারবো না।
সো হয়তোবা লাইফের বিগার মার্জিনে ওর জন্য এই প্রফেশন বাদে অন্য প্রফেশন অনেক ভালো কিছু রাখছে। হু নোজ, যে হইতেছে আজকে আমাদের যে ফ্রেন্ডটা মেডিকেলে চান্স পায় নাই, ও আজ থেকে 5-10 বছর পর তোর আমার থেকে বেশি শাইন করবে না, এটা তো কেউ বলতে পারে না। সো অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে একটা স্টুডেন্টের অ্যাডমিশন ফেজ শেষ হয়ে যাওয়ার পর ইফ এক্সপেক্টেড রেজাল্টটা না আসে, লাইফের এখানে এন্ড হইতেছে বলা উচিত না, ওর লাইফের বহু কিছু দেখা বাকি আছে। সো তোর কাছেও কি মানে এটা মনে হয় কিনা? না, আমি আসলে কিছু কথা বলি। সেটা হইছে আমি যখন হইছে মানে মাত্র অ্যাডমিশন শুরু হইছে। সো আগের ব্যাচের সাথে যখন অ্যাডমিশন মানে ক্লাস করতাম, মানে অফলাইনে কিছু ক্লাস আমাকে হচ্ছে সাজেস্ট করছিল যে তুমি করো, এমনি করো। তো হুম, তখন আমি দেখতাম কি একেবারে মানুষ খুবই মানে ডিপ্রেসড হয়ে থাকতো, তখন তো আমি হাসি খুশি ভাবে ক্লাস করতাম, কারণ আমার তো আর কোনো যায় লাগতেছে, গায়ে আসতেছে না, কারণ হচ্ছে যেহেতু আমি সেকেন্ড ইয়ারে পড়ি মাত্র। তো যখন নিজের টাইম আসছে তখন দেখা যেত কি খুব মানে খুব প্রেশার। আমি এটা সবসময় বলি এটা আমার ভুল ছিল যে আমি অতিরিক্ত প্রেশার নিছি, এন্ড একটা টাইমে যাই দেখা গেছে আমি হচ্ছে হাফ পাগল হয়ে গেছিলাম, এন্ড আমার বাবা এটাই বলতো যে পরীক্ষার আগে আমি পাগল হয়ে যাবো। তো আমি বলবো এটা আমার ভুল, অতিরিক্ত টেনশন নিয়ে আমি আর রেজাল্ট খারাপ করছি, টু বি অনেস্ট। তো আমি প্রথমে ওদেরকে বলবো অতিরিক্ত টেনশন নিও না, এটা একটা কথা। আর একটা কথা কি, আমাকে একজন সিনিয়র আমাকে একটা কথা বলছিল একবার যে প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ উপর থেকে লিখে দিছে। আমি ওনাকে একবার প্রশ্ন করছিলাম যে হচ্ছে যে হুম, আমি নটরডেম, উইকার্নেসা, হলিক্রসের কত কত ভালো স্টুডেন্ট, ঢাকার বাইরে এত এত ভালো ভালো কলেজ আছে, এত এত স্টুডেন্টের মাঝখানে কেন আমি চান্স পাবো? তখন ভাই আমাকে কথাটা বলছিল যে আসলে কি প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ উপর থেকে লিখে পাঠাইছে। ভালো জায়গায় চান্স পাও, তোমার চাকরি, তুমি এরপর কই যাবা, এটা সম্পূর্ণ হচ্ছে আল্লাহর হাতে। বাট আল্লাহ তোমাকে কষ্টের উপর ফল দিবে, তুমি তোমার শেষ পর্যন্ত তোমার কষ্টটা চালায় যাও, এন্ড দেন তুমি যদি ফল পাইলা দ্যাটস ওকে। আর যদি না পাও তাহলে অবশ্যই আরো ভালো কিছু আছে। এটা আমাদের কলেজের মানে ভিকর্নেসা মার্জি আপু আমাদেরকে এটা কথাই বলছিল যে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো, এরপর যদি না হয় তাহলে আল্লাহ এর চেয়ে ভালো কিছু তোমার জন্য রাখছে। বুঝতে পারছি, got it. আরেকটা জিনিস, এটা নিয়েও আমি কথা বলি জুনিয়রদের জন্য মেইনলি পডকাস্টে, যেহেতু পডকাস্টে শুধুমাত্র গল্প করা না, আমার কাছে মনে হয় কিছু মেসেজ অ্যাটলিস্ট মানে প্রিচ করা উচিত জুনিয়রদের কাছে। সেটা হচ্ছে ডোন্ট মেক অপশনস। আমার কাছে মনে হয় যে তুমি যেইটা ট্রাই করছো solely ওইটা ট্রাই করো। ইফ তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও তাহলে ইঞ্জিনিয়ারিং প্রেপ নাও, মেডিকেল অ্যাসপিরেন্ট হলে মেডিকেল প্রেপ নাও, ভার্সিটি অ্যাসপিরেন্ট হলে ভার্সিটি প্রেপ নাও, আর যদি তুমি হইতেছে দেশে না থাকতে চাও আইএলটিএস প্রেপ নাও, solely আইএলটিএস প্রেপ নাও। ইটস মানে আমার কাছে মনে হয় ডিবেটেড এন্ড এখানেই হওয়া উচিত। হ্যাঁ থাকতে পারে অবভিয়াসলি, অনেকেই আছে ট্রিপলেট মারতেছে, ডুপ্লেট মারতেছে, বাট এটা খুবই রেয়ার কেস ভাই। মানে তুমি কি হচ্ছে ওই একজন যে হইতেছে গিয়ে ট্রিপলেট মারার মতো ক্যাপেবল? এটাকে নিজের আস্ক করো। ইফ তোমার কাছে মনে হয় যে না, তাহলে প্লিজ অপশন মেক করো না, যেইটা চেষ্টা করতেছো ফুল এটা ট্রাই করো। ভাই তুমি তো তিনটা ভার্সিটিতে পড়বা না, বা একটা মেডিকেল কলেজ একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে একসাথে অ্যাডমিট হয়ে পড়াশোনা কন্টিনিউ করতে পারবা না। তোমার তো অবভিয়াসলি যে কোনো একটা জায়গায় অ্যাডমিট হইতে হবে, তাইলে তুমি যেইটা ট্রাই করতেছো ওইটার বেস্ট জায়গায় যাওয়ার ট্রাই করো। সো আমার কাছে মনে হয় যে এই যে যে অপশন মেক করা, এটা অনেক ভুল একটা ডিসিশন। মানে এটা কি তুই আমার সাথে একমত হবি কিনা? আচ্ছা, আমার ব্যাপারটা হয়েছে কি আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম এইসব স্বপ্ন আমি দেখতাম যে আমার বুয়েট, এটা সবাই মেডিকেল, দেখে, সবাই দেখে, হ্যাঁ সব সবাই দেখে। জায়গায় আমার। এন্ড আমার ব্যাপারটা হয়েছিল কি আমার কাছে মেডিকেলের সবকিছু বই ছিল, ইঞ্জিনিয়ারিং আমি ফুল কনসেপ্ট বুকটা সলভ করছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাক মানে ফার্স্ট ইয়ারে থাকতে, বিশেষ করে তখন খুব মানে জোশ ছিল আর কি। তারপর ভার্সিটি কোশ্চেন ব্যাংকও সলভ করতাম, বাট যখন হচ্ছে আস্তে আস্তে আরো সামনে দেখলাম তখন বুঝলাম যে আমাকে একটা ভাই একটা কথা বলছিল কি 3 নৌকায় পা দিলে মাঝখানে ডুবে যাবা, কোথাও কিনারা পাবা না। এটাই হয় বাস্তবে, কারণ যখন, তবে আমি এটা করছি যে সেকেন্ড ইয়ারে থাকতে আমি ফুললি ফোকাস মেডিকেল আর এইচএসসি কে দিছি। এন্ড যখন হচ্ছে একেবারে মেডিকেল সিজনটা শুরু হয়েছে তখন আমি অন্য কোনো দিকে তাকাইনি, একেবারে মেডিকেলের জন্য ফুললি ফোকাস ছিলাম। আর আমার প্ল্যান ছিল কি যে আমি ওই 3 মাস পড়ালেখার পরে আরো 1-2 মাস তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য থাকে, তখন ওটার জন্য প্রিপারেশন নিব। বাট 3 মাসে এত প্রেশার নিয়ে ফেলছিলাম যে আমার পক্ষে আর কোনো কিছু প্রিপারেশন নেওয়ার মতো মাথায় ক্যাপাবিলিটি ছিল না। সো এরপর আমি শেষ পর্যন্ত সবকিছু ফর্ম তোলার পরেও পরীক্ষা শুধু হচ্ছে জাহাঙ্গীর জগন্নাথে দিছিলাম, জাহাঙ্গীরনগরও যাইনি। আর জগন্নাথে দেওয়ার পর দেখা গেছে কি ওই যে বললাম না আমি অতিরিক্ত প্রেশার নিয়ে মেডিকেল রেজাল্ট খারাপ করছি। সো দেখা গেছে কি জগন্নাথে আমার রেজাল্ট মানে মেরিট আসছে 82তম, পইরাও যায়নি, 1 মাস হয়ে গেছে পইরাও যায়নি কোনো কিছু, জাস্ট চিল মুডে চলে গেছে পরীক্ষা দিতে। Yeah, yeah. আর ঢাকা ইউনিভার্সিটি থেকে ম্যাথের জন্য, জাস্ট ম্যাথের জন্য হচ্ছে আমি ভুলে ম্যাথ দাগাই ফেলছি, আর ম্যাথ তো সেই এইচএসসি লাস্ট করছিলাম। সো এই ম্যাথের জন্য আর কি আমার পাশ আসছে ঠিক আছে, বাট হচ্ছে মানে ম্যারিট একটু পিছিয়ে ছিল ঢাকা ইউনিভার্সিটি, যদি বাংলা ইংলিশ দাগালে মানে আর অনেক ভালো রেজাল্ট আসতো। প্রিপারেশন নেই আর বুয়েটও পড়ার এক্সাম দেইনি, বলতে গেলে ঘুরে ফিরে হয়েছে কি দেই নাই আর কোথাও, কারণ এক জায়গায় হয়ে গেছে আমার এখন একটা পরিচয় হয়ে গেছে, সো দরকার তো আর নাই। বাট আমি এটাই বলবো অনেকে কি করে সবকিছু করতে গিয়ে
আসলে মেইনলি কোথাও গিয়ে পড়ার গোল মিলাইতে পারে না। এটা আমি একমত। মানে আমি বলতেছি না যে হচ্ছে এইচএসসি ফেজে থাকতে ডিফারেন্ট প্রিপারেশন বা ডিফারেন্ট কোশ্চেন ব্যাংক সলভ করা দরকার নাই। অবভিয়াসলি কেউ যদি হচ্ছে এইচএসসি এর সিলেবাস শেষ করতে পারে, কি ও কেন হইতেছে কনসেপ্ট বুক সলভ করবে না, ও কেন হচ্ছে কি একটা ভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ করবে না। সো এটা ঠিক আছে, বাট আমি বলছি যে যখন অ্যাডমিশন টেট নিতেছে অবভিয়াসলি যে কোনো একটা জায়গায় হচ্ছে বেস্ট এফোর্টটা দেওয়া উচিত। এইচএসসি তে থাকতে যত বড় তুমি পড়াশোনা করো, তুমি পড়াশোনার ওই সময় কোনো লিমিটেশন নাই, বাট অ্যাডমিশন ফেজে যে কোনো একটা অ্যাটলিস্ট হচ্ছে ফোকাসড হওয়া উচিত, এটা আমার কাছে মনে হয়। ওকে, সো আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে গিয়ে মোস্ট প্রবাবলি তোর কথা শুনে মনে হচ্ছে যে তুই অতটা হ্যাপি ছিলি না, বাট আমার কাছে বা অধিকাংশ চান্স প্রাপ্ত স্টুডেন্টের কাছেই হচ্ছে 25 ব্যাচের ক্ষেত্রে 14 ডিসেম্বর 2025 সব থেকে হইতেছে গিয়ে মানে খুশির একটা দিন। সো তোর চান্স পাওয়ার মুহূর্তটা আসলে কেমন ছিল যদি হচ্ছে শেয়ার করতি। আচ্ছা, তার চেয়ে বড় কথা কি 14 ডিসেম্বর 2025 আমার জন্মদিন ছিল। সো ওই দিন আরে সেই সেই হ্যাঁ, বেস্ট ফ্রম আল্লাহ। আমার জন্য এই লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ডে। কারণ হচ্ছে মোটামুটি মার্ক যোগ টোগ করে একটা ইয়ে ছিল, হয় আমার 81.5 আসবে কিংবা 80.25 আসবে, তাও বারবার হচ্ছে মানে সো ওটা কি অনেক টেনশনে একটু ছিলাম যে যদি হয়েছে। আবার অনেকের ভয়টা লেগেছিল কি, অনেক জায়গায় দেখতেছিলাম 10 মার্ক নাকি মানুষের কমে যায়। এটা আমার মনে হ্যাঁ হয় হ্যাঁ। না এটা কোনো ট্রু স্টোরি, কারণ আমার কমে নাই। একটা যেটাতে আমার কনফিউশন ছিল এক এক কোচিং নিয়ে, ওইটাই মনে হয় আমার বাদ গেছে, বাকি মোটামুটি ঠিক ছিল। সো 80.25 আসলো আমার মার্কস। তো আমি মোটামুটি এটুক শিওর ছিলাম যে আমার মেডিকেল আসবে। সো সকাল থেকে আমি সেজে গেজে খুব ছিলাম যে না একটা রেজাল্ট আসবে, বাট এত কিছু চলে যাবে আমি সত্যি কল্পনা করিনি। বাট আমি অনেক হ্যাপি ছিলাম, কারণ বাবা বাবা তখন হচ্ছে ইস্তেমাতে ছিল, তো বাবা হচ্ছে সন্ধ্যাবেলা ফোন দিয়েছে যে রেজাল্ট দিছে কিনা। এন্ড আম্মু একটু মানে অবাক হয়ে গেছিল আর কি, যে কেমনে হইলো এটা, মানে এত পিছিয়ে কেন। বাট হচ্ছে বাবা একেবারে বলছে আমি জানতাম আমার মেয়ে পারবে, এন্ড আমি জানতাম আমার মেয়ে চান্স হবে। আমার মেয়ে তো টেনশনে ছিল যে চান্স পাবে না। আমি তো একটা লাস্টে হচ্ছে কি অ্যাডমিশন লাস্টে একেবারে এত প্রেশার নিতে নিতে আমি একটা টাইমে ছিলাম কি আল্লাহ আমাকে যে সুনামগঞ্জ মেডিকেল হইলো দাও, লাস্ট মেডিকেলটা হইলো দাও। আমার ভাই আমি মেডিকেলে ডেন্টালের জন্য দোয়া করতাম। হ্যাঁ, বুঝি নাই আমি কথাটা। ডেন্টালের জন্য আমি ডেন্টালের জন্য দোয়া করতাম লাস্টের দিকে সেরকম অবস্থা হয়েছে তো। ডেন্টাল খারাপ কিছু না, আমার বোনও পড়ে, বাট আমার না আমি ডেন্টালটা সেই ভালো জন্য না, লাগে। মানে মানে যেহেতু ডেন্টালের চয়েস নিচের দিকে ছিল, মানে আমার 37টা মেডিকেলের পরে, সো আমার এক্সপেকটেশন তখন ছিল যে মানে আমার ডেন্টালের চয়েসে যদি চান্স হয় তাইলেও আলহামদুলিল্লাহ, এরকম হয়ে গেছিল আমার অবস্থা। আমার পরীক্ষার আগ মিনিটও এই অবস্থা ছিল, মানে আমি আমার পরীক্ষার আগের দিন রাতে স্টোরিটা যে শেয়ার করি। সো ওইটা ব্যাপারটা হয়েছিল কি, হঠাৎ করে সন্ধ্যাবেলা মানে তোহা ভাই কিন্তু বারবার বলছে যে রাতে তো প্রেশার নেওয়ার দরকার নেই, সকালে ভুলেও বই ধরবা না। ভাইয়া কিন্তু খুব মানে গাইডলাইন দিতেছিল। তো আমার হয়েছিল কি, আমি হঠাৎ করে না রাতে একেবারে শেষ সময় আমি খুব আবেগী হয়ে গেছিলাম যে কালকে আমার সেই মেডিকেল পরীক্ষা, যে জন্য আমি সেই ছোটবেলা থেকে অপেক্ষা করতেছি আমি ডাক্তার হব। এন্ড একবারে একটা পরীক্ষা দিয়ে আমার জীবন পুরো চেঞ্জ হয়ে যাবে। এন্ড তোহা ভাই বলছিল কি যে ওই 11টা বাজার পর তোমার পুরো পৃথিবী চেঞ্জ হয়ে যাবে, নতুন হয়ে যাবে পুরো পৃথিবী। মানে একসব নিয়ে নিয়ে মানে রাতের বেলা হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছিল আমি যদি চান্স না পাই। এন্ড আমি এরপর কেন যে কান্না করা শুরু করছি আমি নিজেও জানি না। আমি এটাই বলতেছি সবাইকে, এত প্রেশার নেওয়ার কোনো মানে হয় না, এসব করে আমি রেজাল্ট খারাপ করছি। সো তখন আম্মু আব্বু আমাকে যত সান্ত্বনা দেয় কিচ্ছু হবে না, চান্স না পেলে কি হবে। বাট স্টিল আমি কাঁদতেছি কাঁদতেছি কাঁদতেছি। তো তখন এসে রাতের বেলা তোহা ভাইয়া ফোন দিছে একেবারে কখন 11টার দিকে, মানে ভাইয়া ফোন দিয়ে বলতেছিল কি মানে কেমন লাগতেছে হ্যান ত্যান। তখন ভাইয়া ফোনের পর আমি এত মানে ভাইয়ের আগে কখনো ফোন টোন দেয়নি, ভাইয়ের সাথে যতবার কথা হয়েছে কোর্সে থাকাকালীন মেসেঞ্জারে কথা মানে মেসেজে কথা হয়েছে। তো ভাইয়া ফোন দেওয়ার কারণে যে আমাকে ডিএমসি সেকেন্ড বাই ফোন দিছে, মানে আমার একটা মানে এমনি ভাইয়ের অনেক বড় ফ্যান ছিলাম অনেক দিন ধরে, ভাই যখন থেকে চান্স পাইছে। সো আম্মের মধ্যে মনে মনে অনেক এক ধরনের কোত্থেকে যেন একটা ইয়ে চলে আসে যে না আমি পারবো। এন্ড উনি বলতেছিল কি যে হ্যাঁ ওই জন্যই ফোন দিছি যে হচ্ছে কেমন ইয়ে আছে। তো তারপর আমি নর্মাল হয়ে গেছিলাম। এন্ড আমি দেন ঘুমাইছি। এন্ড সকালবেলা আমি মধু চকলেট যত কিছু আছে দুনিয়ার সবকিছু খেয়ে দে এন্ড এক্সাম হলে ঢুকছি। যাই হোক এক্সাম মোটামুটি একেবারে খারাপ হয়নি, তো ভালোই হয়েছে এক্সামটা মোটামুটি যাই হয়েছে। তো রেজাল্ট তো মোটামুটি 2 দিন ধরে এত কথা যে মানুষের 10 কমে যায় 5 কমে যায় এসব নিয়ে খুব একটু টেনশনে ছিল। আবার আমার জন্মদিন ছিল, সো একটু হ্যাপি হচ্ছিলাম। এন্ড দেন রেজাল্ট আসছে, বাবা অনেক হ্যাপি ছিল। এন্ড আমার বোন একটা আমার কাজিন পাশেই থাকে, আপু আবার মিষ্টি নিয়ে চলে আসছে। সো ভালো লাগার কাজ করতেছিল, কারণ সবচেয়ে বেশি ভালো লাগা তখন কাজ করে যখন আছে আমার নানু তারপর খালামুড়িরা ফোন দিয়ে মানে আমার খালামুড়ি স্টিল কাঁদতেছিল, কারণ ওরা পুরো হাত পা সব কাঁপতেছিল যে আমার চান্স হয়েছে। মানে মানে আমার নানু বাড়ির দিকে এরা সবাই পাগল মেডিকেলের জন্য, যে একজনের মেডিকেল হোক। এন্ড দেন সবাই লিটারালি ফোন দিয়ে কাঁদতেছিল। এন্ড এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। এন্ড তখন আমি খুব খুশি ছিলাম, এই আর So, কি। এখন
এখন কি হ্যাপি যে তোর মেডিকেল রে হচ্ছে গিয়ে অনেকে বলে এটা হাফ সরকারি একটা মেডিকেল, এটাও কি গভর্নমেন্ট নাকি, এটা ছোট মেডিকেল, আফসোস হয় নাকি? না, এন্ড আমার এখন না, এখন পর্যন্ত আমাকে কেউ বলে নাই ব্যাপারটা, কারণ হচ্ছে আমার আত্মীয় স্বজন সবাই মোটামুটি মুগদা চিনে অনেক ভালো করে। তবে অবশ্য বাবাকে অনেকে বলে যে মুগদা এটা এটা কোথায়। এটা মোস্ট প্রবাবলি হচ্ছে গিয়ে তোর ঢাকায় থাকার একটা অ্যাডভান্টেজ, তোর রিলেটিভরা হইতেছে ঢাকা মোটামুটি চিরে, এই জন্য বলে না। বাট প্রবলেমটা হয় হচ্ছে আমরা যারা হইতেছে ঢাকার আউটসাইডার, এই প্রবলেমটা অনেক বেশি ফেস করি, যে হচ্ছে যখন বলি মুগদা মেডিকেল, ও এটা সরকারি, এটা ঢাকায়, ও আচ্ছা ঠিক আছে, মানে এইরকম। তখন আসলে কেমন একটা লাগে, বাট এন্ড অফ দ্য ডে যা হইছে ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক অনেক হ্যাপি। আমি নিজেও পার্সোনালি অনেক হ্যাপি, প্রাউড, যেটাই বলিস না কেন। তবে এটলিস্ট থার্ড মাইগ্রেশনে যেখানেই হইছে মুগদা আসার আলহামদুলিল্লাহ রাখতে পারছি। অনেক বেশি হ্যাপি ছিলাম, এটা টু বি অনেস্ট, বিকজ কয়দিন ধরে মুগদার এখন যে পরিমাণ ডিমান্ড বাড়ছে, এটা যারা হচ্ছে যখন হচ্ছে এই সময় হ্যাঁ হ্যাঁ। আসবে তখন বুঝবে যে আমার সেকেন্ড মাইগ্রেশনে তাও 4-5 জন টানছে, আমার আসে না। তারপর আমি অনেক হুম হুম অপেক্ষা হুম। ছিলাম, কারণ বাসার কাছে আমার ঢাকার বাইরে যেতে ইচ্ছা করতেছিল না একটা টাইমে এসে। কারণ আগে তো আমি সুনামগঞ্জ যেতে রাজি ছিলাম, বাট একটা টাইমে যখন আসবো তখন মনে হচ্ছিল যে ঢাকার বাইরে ঢুকা, ঢাকার ভিতরে থাকাটা অনেক সেফ আমার জন্য। বাট তখন মুগদার জন্যই প্রে করছি যে মুগদা চলে আসুক, কারণ মুগদা মেডিকেলটা অনেক ভালো, কারণ টিচাররা অনেক ভালো। আমি অনেক শুনছি মুগদার, এখন প্রশংসা শুনি বস সিনিয়রদের কাছে। এন্ড একটা সময় বোঝা যাবে মুগদা এখন 4 নাম্বার মেডিকেল হয়ে গেছে র‍্যাঙ্কিং অনুযায়ী, এছাড়া মুগদা আসে না, হ্যাঁ মুগদা বলা তো। ঢুকা অনেক টাফ হয়ে গেছে। তো মুগদাকে হচ্ছে যারা চিনে না, ইনশাল্লাহ অনেক ভালো করে একটা সময় চিনে যাবে। আমরা আমরা ডাক্তার হইতে হইতে ইনশাল্লাহ তখন মোটামুটি ফেম আরো বেশি বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। সো এইবার মোস্ট প্রবাবলি 1388 পর্যন্ত টানছে, অ্যাজ ফার এজ আই রিকল 1388, গত বছর অলমোস্ট 1500 পর্যন্ত টানছিল। সো ডে বাই ডে হইতেছে আরো বেশি টাফ হইতেছে মুগদায় চান্স পাওয়া। মোস্ট মানে মেইনলি হইতেছে ঢাকার মধ্যে হওয়ার কারণে হচ্ছে মানে এই গ্রোয়িংটা হইতেছে মুগদার। আরো হইতেছে গিয়ে জুনিয়রদের উদ্দেশ্যে বলি, তোমরা নতুন একাডেমিক বিল্ডিং পাবা, দুইটা বড় বড় হোস্টেলের বিল্ডিং পাবা। সো এখন আর হচ্ছে ছোট মেডিকেল নেই, আমরা আস্তে আস্তে বড় মেডিকেল হচ্ছি। মেডিকেল, তবে মেডিকেলের যদি বিল্ডিং এর কথা বলে, আমাদের হাসপাতালটা এখনো অনেক বিশাল বড় অন্য যে কোনো মেডিকেলের তুলনায়। এন্ড পিছে হ্যাঁ, একাডেমিক 13 তলা হাসপাতাল মনে হয় সরকারি হাসপাতাল খুব বেশি একটা নাই 13 তলা। নতুন গুলো ছাড়া নাই। আর ঢাকা শহরে আমাদের একাডেমিক বিল্ডিংটা হইলে ইনশাআল্লাহ আমাদের মেডিকেলটা সবচেয়ে সুন্দর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর মুক্তানে বেশিক্ষণ কথা বলা যাবে না, এরপর হচ্ছে আমাদের সুপিরিয়র মেডিকেল গুলো এসে পরে আমাদের বলবে মুক্তায় চান্স পেয়ে এত ভাব। Whatever। এরপর আমি হচ্ছে হায়ার ম্যাথস নিয়েও হইতেছে মোটামুটি কথাবার্তা বলি, বাট তোর সাথে কথা বলে লাভ নাই, কারণ তোর হায়ার ম্যাথ ভালো লাগতো। আমি লিটারালি হায়ার ম্যাথস একদমই পারতাম না। ইভেন আমার টেন্ডেন্সি ছিল, ইফ আমি মেডিকেল মিস করি আমি কোনো ভার্সিটির এক্সামে হায়ার ম্যাথ দাগাবো না, আমি ইংলিশ দাগাবো। এটা ছিল আমার পুরা পুরা মাইন্ডসেট সেট করা ছিল। মানে কেন জানি না, মানে আমি হায়ার ম্যাথ না পড়তে পড়তে না প্র্যাকটিস করতে করতে আমার অবস্থা এইরকম হয়ে গেছিল যে আমি ম্যাথ দেখলে ভয় পাইতাম। ইভেন আমার ম্যাথের প্রতি এত ফোবিয়া জন্মাইছিল যে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দেখলে ভয় পাইতাম। আমি অর্গানিক কেমিস্ট্রি মারাত্মক ভালো পারতাম, জাস্ট বিকজ আমি কেমিস্ট্রি সেকেন্ড পার্টে ম্যাথ করবো না, সেই জন্য পরিবেশ আর হচ্ছে পরিমাণগত দিয়ে, এই একটা রিজনেই আমি অর্গানিক কেমিস্ট্রি ভালো করে পড়ছি। So, হায়ার ম্যাথস হচ্ছে গিয়ে তোর যেহেতু ভালো লাগতো এটা নিয়ে কথা বলে লাভ নাই, বাট অধিকাংশ মেডিকেল স্টুডেন্টেরই হচ্ছে গিয়ে হায়ার ম্যাথে একটা প্রবলেম থাকে। এই জন্য মেইনলি হচ্ছে গিয়ে পডকাস্ট গুলাতে কথাবার্তা বলা ট্রাই করি। বাট প্লিজ সবার কাছে যারা জুনিয়র যারা দেখতেছো, আমার কি বলে এটারে, অনুজ, অনুজ, তারা হইতেছে হায়ার ম্যাথস এটলিস্ট এইচএসে থাকতে মোটামুটি পড়ে আইসো ভাই, তাইলে লিটারেলি এইচএসসির সময় যেই ট্রমা, আর যদি আল্লাহ না করে মেডিকেল টেস্টে যদি চান্স না হয়, সেক্ষেত্রে অনেক ব্যাকলাশ খাইতে হয়, কারণ হায়ার ম্যাথ বা বায়োলজি না দাগাইলে একটা হ্যান্ডসাম পোর্শনের সিট হইতেছে ভার্সিটিতে কাট অফ হয়ে যায়। সো এই দিকগুলোতে আসলে খেয়াল রাখা উচিত। ওকে সো তবে এটাই। একটা কথা, আমি কিন্তু তাইলে ওদের জন্য ইন্সপিরেশন যারা হচ্ছে ম্যাথ ফিজিক্সে ভালো বাট মেডিকেলে পড়তে চায়। তো তাদের জন্য যে হ্যাঁ হচ্ছে হ্যাঁ ম্যাথ পারলে যে মেডিকেল হবে না, ওইরকম কিন্তু কিছু না। হ্যাঁ, তাইলে হচ্ছে আপুর মতো গর্বিত ঠাবিয়ানো হওয়া যায়। আমি পরে আর ডিইউতে হচ্ছে গিয়ে ভয়ে এক্সামও দেই নাই, যে ভাই মেডিকেলে চান্স পেয়ে এই ছেলে তার মানে ডিইউতে চান্স পায় নাই, এই ভয়ে আমি ডিইউতে পরীক্ষাও দেই নাই। আমার যদি চান্স না হয় তখন কি হবে। না বলে লাভ নাই, কারণ প্র্যাকটিস অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যে ম্যাথ এতদিন প্র্যাকটিস না করার কারণে, ম্যাথের কারণে কিন্তু আমি বাস খাইছি গিয়ে ঢাবিতে। ওকে সো দুনিয়ার আর কিছু বলার থাকলে বল, মেবি আমরা ভেরি লাস্ট মোমেন্টে পডকাস্টে।
প্রথমে বলবো কি যে অ্যাডমিশন টাইমে কি হবে না হবে সেটা না ভেবে আমি ২৭ ব্যাচ বা ২৮ ব্যাচ যারা আছে বা ২৬ ব্যাচ তো একেবারে শেষে, ওদের আর ২ মাস আছে। তো প্রথমে বলবো কি গ্যাপ রাখো না। প্রথম কথা হচ্ছে গ্যাপ রাখো না যে অ্যাডমিশন টাইমে পড়বা বা ওরকম কিছু। একাডেমিকে গ্যাপ থাকলে সেটা অ্যাডমিশন টাইমে ওই ৩ মাসে ফিল আপ করা অনেক টাফ। এটা প্রথম কথা ওদেরকে বলবো। এন্ড দেন আমি বলবো অনেকে কি করে যে আমি যেহেতু মানে মেডিকেল অ্যাসপারেন্ট, তাহলে আমি ম্যাথটাকে কম করি, তখন এটা একটা ভুল করে। কিংবা এইচএসসি তে সবচেয়ে বেশি বাস খায় হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি। এটা আমি যখন ভিডিওগুলো করি তখন ওটা বারবার বলি। কারণ হচ্ছে দেখা যায় কি মনের মানুষ এগুলোতে বেশি বাস খায়। কারণ হচ্ছে কি ওগুলো তোমার ফোকাস কম দেয়। মনে রাখবা তুমি যেটাতে ফোকাস কম দিবা, কষ্ট কম করবা, যেটার জন্য তুমি দেখবা সেটাই তোমাকে একটা লং রানে গিয়ে তোমাকে সাফার হইতেই হবে তোমার সবকিছুতে। সো আমি এগুলো বলবো এইচএসসি ফোকাস। কারণ তোমার যদি কোনো কারণে এইচএসসি তে আলা না করো 4 পয়েন্ট সামথিং আসো, তোমার যে মার্ক কমে যাবে এন্ড তুমি সবকিছু যদি সব জায়গায় যে এক্সাম দিতে পারবা না। এন্ড ভর্তি পরীক্ষা তার আগে তোমার সবচেয়ে বেশি দরকার হচ্ছে তুমি সব জায়গায় যদি এক্সাম দিতে পারো, সেই যোগ্যতা তোমার জন্য অর্জন করা। এইচএসসি 26 ব্যাচ একেবারে শেষ পর্যায়ে, ওদেরকে নিয়ে তেমন কিছু বলার নাই। সামনে কদিন পর পরীক্ষা, গ্যাপ নিয়ে কাজ করো, পড়ালেখা করো। আর 27 ব্যাচকে বলবো হইছে যেটা নিয়ে মেডিকেল অ্যাসপারেন্ট থাকে, ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট থাকে, সেটা পাশাপাশি রেখে অবশ্যই দেখো আগে থেকে, যাতে ওই ৩ মাসের প্রেশারটা কম পড়ে। আর অবশ্যই গ্যাপ রেখো না, সবকিছুই ভালো মতো পড়ো, এইচএসসি ফোকাস করো এন্ড তার সাথে অ্যাডমিশনের জন্য পড়ে রাখো। এটাই। ওকে, সো আমাদের পডকাস্ট শেষ করে দেওয়ার সময় চলে আসছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আবারও দেখা হবে নতুন কোনো হচ্ছে গিয়ে স্বপ্ন সারথীর সাথে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। থ্যাংক ইউ নোহা। থ্যাংক ইউ। সো ভাইয়ারে বলতে হবে এবার ভিডিও অফ করতে পারিস। গরম লাগতেছে। আমি কি লিভ নিবো?